happened? সবাই তোমাদের যে সাউন্ড আছে সেটা মিউট করে রাখো মনে হয়, নাহলে আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি। বাসায় কথা শোনা যাচ্ছে অনেক। শেয়ার স্ক্রিন। আচ্ছা, আজকে আমরা যেটা পড়ছিলাম গতদিন স্পেকট্রোফটোমিটারের ইনস্ট্রুমেন্টেশন পড়ছিলাম। তো ওইটা পড়ার ক্ষেত্রে আমি একটু ইনস্ট্রুমেন্টেশনটা আবার একটু দেখিয়ে নিতে চাই। এখানে ছিল লাইট সোর্স, তারপরে ছিল কলিমেটর বা লেন্স। এই লেন্সে যখন লাইট সোর্স থেকে লাইট পড়ছিল তখন সেটা যখন প্রিজম অথবা এখানে ফিল্টার, দুইটা জিনিসই থাকতে পারে। এখানে প্রিজমটা দেখিয়েছি আমি। প্রিজমে যখন যায় তখন সেটা কি হয়, 7টা বর্ণালীতে ভাগ হয়ে যায়। এখানে সেটাকে এক কথায় মনোক্রোমাটরও বলা যেতে পারে। সেটা হতে পারে প্রিজম, গ্রাটিং অথবা ফিল্টার, যে কোনো একটা জিনিস হতে পারে। এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে প্রিজম, এবং প্রিজম ব্যবহার করার ফলে এটা 7টা বর্ণালীতে ভাগ হয়েছে। এবং এখানে আমি একটা স্লিট ব্যবহার করেছি যেটার একটা সূক্ষ্ম ছিদ্র আছে। দেখো 7টা বর্ণালীতে ভাগ হওয়ার পরেও আমি এইখানে যে স্লিট ব্যবহার করেছি বা পার্টিকুলার ওয়েভলেন্থ সিলেক্ট করে দিয়েছি, সেটা কার জন্য সিলেক্ট করেছি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে, ইয়েলো এর জন্য সিলেক্ট করেছি। তাই অন্যান্য বর্ণালীতে ভাগ হওয়া সত্ত্বেও শুধুমাত্র হলুদ রঙের যে কালার সেটা শুধুমাত্র আমার স্যাম্পল সলিউশন দিয়ে পাস করছে। এবং যে স্যাম্পল সলিউশন যেটাতে রাখা হয় সেটাকে আমরা বলছি কিউভেট। এবং এই কিউভেট রাখার ফলে আমরা কি করেছি, বিয়ার্স-ল্যাম্বার্টস ল যেটা ছিল এই দুইটাকে একত্রিত করতে পেরেছি। কারণ হচ্ছে যে বিয়ার্স ল যেটা, সেটাতে শুধুমাত্র ছিল এই যে কিউভেট, এটার চারপাশের যে থিকনেস সেটার ভিন্নতার কারণে স্যাম্পল সলিউশনের ভিন্ন ভিন্ন রিডিং আসে। সেটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা কি করেছি, পার্টিকুলার ডায়ামিটারের একটা কিউভেট ব্যবহার করেছি। এবং প্রত্যেক স্যাম্পলের ক্ষেত্রে যদি আমরা এই নির্দিষ্ট থিকনেসের কিউভেট ব্যবহার করতে পারি তাহলে সেটা কি হবে, আমার যে লেন্থের যে ডায়ামিটারটা ছিল বা ভেরিয়েশন হতো সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। এবং কনস্ট্যান্ট ধরে আমরা কি করেছি, বিয়ার্স-ল্যাম্বার্টস লটাকে একত্রিত করেছি। এবং এইখান থেকে আমরা অবশ্য এখানে যে ইনসিডেন্ট লাইট ছিল সেটাকে আমরা IA দিয়ে প্রকাশ করেছিলাম, এখানে I0 দিয়ে প্রকাশ করেছি, ডাজন্ট ম্যাটার। আমরা এই দুইটার যোগফল এখান থেকে পাচ্ছি, যেটা আসলে ইনসিডেন্ট লাইট যেটা ছিল সেটা থেকে সেটার সাথে যদি আমি মিলাই তাহলে ইনসিডেন্ট লাইট যতটুকু ছিল এবং সেটার সাথে সাথে এই ট্রান্সমিটেড লাইট এবং অ্যাবজর্ব লাইট যেটা আছে, যেটা পাস হয়ে চলে গিয়েছে এবং যেটা যাচ্ছে এই দিক দিয়ে, সেই দুইটার যোগফলই হবে হচ্ছে আমার এই আমি যে লাইটটা পাস করেছি সেই লাইটটার যোগফল। এবং আমি ডিটেক্টর যখন এখানে সেট করা থাকে সেই ডিটেক্টরের ডিসপ্লেতে আসবে কতটুকু লাইট সেখানে অ্যাবজর্ব হয়েছে বা ট্রান্সমিটেড হয়েছে, সেই রিডিংটা আমরা এখানে পাবো। এটা ছিল একটা সিম্পল ইনস্ট্রুমেন্টেশন অফ স্পেকট্রোফটোমিটার। এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম বা যেখানে গিয়ে আমরা শেষ করেছিলাম সেটা ছিল হচ্ছে বিভিন্ন ধরনের স্পেকট্রোফটোমিটার হয়ে থাকে। এখানে আমরা মূলত দুই ভাগে ভাগ করেছি, একটাকে আমরা বলছি সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার, আরেকটাকে আমরা বলছি ডাবল বিম স্পেকট্রোফটোমিটার। এই দুটো কথা থেকে ইজিলি বোঝা যাচ্ছে এখানে একটাতে বিম সংখ্যা থাকবে একটা এবং এখানে বিম থাকবে দুইটা। এবং সিঙ্গেল বিম যেটা সেটার লাইট সোর্স যেটা থাকবে সেই লাইট সোর্সটা আমাদের রেফারেন্স, আমরা যদি একটু ইনস্ট্রুমেন্টেশনটা দেখি তাহলে মনে হয় একটু ক্লিয়ার হয়। আচ্ছা, এইখানে হচ্ছে সিঙ্গেল বিমের একটা স্পেকট্রোফটোমিটারের সিম্পল ইনস্ট্রুমেন্টেশন। দেখো এই যে তোমরা যদি আগের ছবিটা একটু খেয়াল রাখো, এখানে একটা লাইট সোর্স ছিল, এখানেও একটা লাইট সোর্স আমরা দিয়েছি। এরপরে থাকে কি ফিল্টার বা মনোক্রোমাটর। এখানে যেহেতু সিঙ্গেল বিম সেই ক্ষেত্রে আমাদের মনোক্রোমাটর হিসেবে ফিল্টার বা মনোক্রোমাটর আমি এখানে একটা সেট করে দিব নির্দিষ্ট
ওয়েভলেন্থের সেটা ব্যবহার করে দিলাম। এখানে শাটার বলেছে, তোমরা স্লিটও বলতে পারো। সেটার মধ্য দিয়ে যখন পাস হচ্ছে তখন এখানে দুইটা জিনিস থাকে, একটা রেফারেন্স সেল আর একটা হলো স্যাম্পল সেল। এই রেফারেন্স সেল এবং স্যাম্পল সেল এই দুইটার কম্বিনেশনে ফটো ডিটেক্টরে গিয়ে রিডিংটা ধরা পড়ে এবং এটা এমপ্লিফাই হয় এবং আমাদের যে নির্দিষ্ট ইনস্ট্রুমেন্ট বা গ্যালভানোমিটার যাই বলি না কেন সেখানে আসলে রিডিংটা ডিসপ্লে হয়। কিন্তু যদি আমরা সাথে সাথে ডাবল বিমটা দেখি তাহলে এটার ডিফারেন্সটা কোথায় আসলে? সিঙ্গেল বিম যখন থাকে তখন দেখো এখানে কিন্তু শাটার দিয়ে পাস করার আগে কোনো ধরনের ভাগ হয়নি, শুধুমাত্র পাস করে গিয়েছে নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইট এবং দুইটা স্যাম্পল সেল এবং রেফারেন্স সেল মিলে লাইটের যে ইন্টেন্সিটি হয়েছে সেইটা আসলে কি হয়েছে ফটো ডিটেক্টরে ডিটেক্ট করেছি আমরা। কিন্তু যখন ডাবল বিম আসছে তখন আমরা দেখছি সোর্স থেকে যখন লাইট ফিল্টার বা মনোক্রোমাটরে আসে তারপরে আমরা সেট করে দিয়েছি কি প্রিজম। প্রিজম সেট করে দেওয়ার ফলে এখানে কি হয়েছে বিভিন্ন বর্ণালীতে ভাগ হয়েছে এবং বর্ণালীতে ভাগ হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। শাটার দিয়ে যখন পাস করেছে তখন দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা ভাগ চলে গিয়েছে রেফারেন্স সেলের দিকে আর একটা চলে গিয়েছে স্যাম্পল সেলের দিকে। এর ফলে যে সুবিধাটা হয়েছে যে রেফারেন্স সেলের যে রিডিং সেটা আলাদাভাবে ডিটেক্ট হয়েছে এবং স্যাম্পল সেলের যে রিডিং সেটা আলাদাভাবে রেকর্ড হয়েছে আমাদের ফটো ডিটেক্টরে। এবং যখন আমাকে ফাইনাল রিডিংটা দিয়েছে তখন আমার ফটো ডিটেক্টর বা স্যাম্পল 1 যেটা আমরা বলছি সেটা হচ্ছে কিসের জন্য রেসপন্সিবল? রেফারেন্স সেলের রিডিং এর জন্য রেসপন্সিবল। এবং ফটো ডিটেক্টর 2 যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে স্যাম্পল সেলের যে রিডিং সেটার জন্য রেসপন্সিবল। এবং এই দুইটার যে ডিফারেন্স সেইটাকে অ্যামপ্লিফাই করে আমি যখন রিডিংটা পেয়েছি সেটা হচ্ছে মোর অথেন্টিক দেন সিঙ্গেল বিম। কেন? কারণ আমরা যখন সিঙ্গেল বিম দেখেছি তখন রেফারেন্স সেল এবং স্যাম্পল সেল দুইটাকে আলাদাভাবে ডিটেক্ট করে দুইটার কম্বিনেশনে যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা আমরা এখানে গ্যালভানোমিটারে দেখেছি। কিন্তু আমাদের যখন ডাবল বিম আসে যেহেতু আমরা এটাকে প্রিজমের মাধ্যমে সেপারেট করে দিয়েছি রেফারেন্স সেলের জন্য একটা এবং স্যাম্পল সেলের জন্য একটা, তখন দুইটা ডিটেকশন হয়েছে, রেফারেন্স সেলের জন্য একটা হয়েছে স্যাম্পল সেলের জন্য একটা হয়েছে। এবং এই দুইটার ডিফারেন্স থেকে যে আমি রিডিংটা পাচ্ছি সেটা হচ্ছে মোর অথেন্টিক দেন সিঙ্গেল বিম। এবং এটা থেকে আমরা ইজিলি বলতে পারছি আমাদের সিঙ্গেল বিম যেটা স্পেকট্রোফটোমিটার সেটা হচ্ছে একটা সিম্পলার এবং ইজি মেথড, কিন্তু আমাদের ডাবল বিমটা আরেকটু সফিস্টিকেটেড মেথড কিন্তু মোর একুরেট দেন সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার। এখন যদি আমরা একটু ইয়ের দিকে যাই, একটু ডিটেলসে যাই তাহলে দেখো সেখানে কি বলেছে। In single beam instrument, radiation from the filter or monochromator, এখানে কিন্তু দেখো যে কথাটা বলেছে এটা ফিল্টার হিসেবে মনোক্রোমাটরটাকে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু কোনো প্রিজম ব্যবহার করা হয়নি। এবং এর ফলেই কি হয়েছে passes through either the reference cell or sample cell and before striking the photo detector। এখানে সিঙ্গেল বিমে যেটা বলেছে যে এখানে যে রেডিয়েশন সোর্সটা যায় সেটা হচ্ছে ফিল্টারের মধ্য দিয়ে যায় এবং সেটাই মনোক্রোমাটর হিসেবে কাজ করে এবং এটা যেতে পারে পাস করতে পারে রেফারেন্স সেল অথবা স্যাম্পল সেল, দুইটার যে কোনো একটা দিয়ে পাস করতে পারে এবং সেটা ফটো ডিটেক্টরে স্ট্রাইকিং করে আমি সেখান থেকে রিডিংটা পাই। এবং আমি যে কথাটা বলেছি যে এখানে একটা ফিক্সড লাইট বিম যায় এবং এটা একটা সিম্পল মেথড এবং লো কস্ট মেথড, এই কথাটা বলেছে। এবং ডাবল বিমের ক্ষেত্রে যেটা বলেছে যে in double beam instrumentation from the filter or monochromator সেটা কি হয়েছে স্প্লিট হয়ে যায়, স্প্লিট হয়ে টু বিমে পরিবর্তিত হয় এবং সেটা কি হয় simultaneously pass through the reference and sample cells। আচ্ছা, ক্রমান্বয়ে প্রথমে রেফারেন্স সেলে যাবে স্যাম্পল সেলে যাবে, এটা খুব কুইক ঘটতে থাকে, সাইমালটেনিয়াসলি ঘটতে থাকে এবং কখন ঘটতে থাকে ওই ফটো ডিটেক্টরে স্ট্রাইক করার আগে ঘটনাগুলো ঘটতে থাকে। যখন এটা ঘটে তখন এই দুইটা যখন রিডিং পাই তখন এখান থেকে দুই পিস দাও, আমি মনে হয় একটু মিউট করে দেই না হলে আমার খুব অসুবিধা হচ্ছে। পার্টিসিপেন্টস মিউট, সরি। টু বিম সাইমালটেনিয়াসলি পাস করে রেফারেন্স সেল এবং স্যাম্পল সেলের মাধ্যমে এবং এই দুইটা কি করে স্ট্রাইক করে ফটো ডিটেক্টরে এবং করার ফলে কি হয় এটা দেখো ইরাডিয়েট বা রেডিয়েট হয় সাইমালটেনিয়াসলি এবং এটা ফ্রি ফ্রম প্রবলেম অ্যানালাইজিং দ্য ফ্লাকচুয়েশন অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট সোর্স। এবং এই লাইট সোর্সের ভিন্নতার কারণে যে ফ্লাকচুয়েশন হয় আমার রেফারেন্স সেল এবং স্যাম্পল সেলের দুইটা রিডিং না পাওয়ার কারণে সিঙ্গেল বিমে
সেটা কিন্তু আমার এই ডাবল বিমে নেই। এবং এইটা হচ্ছে ইজিলি অ্যাডপ্টেড অটোমেটিক স্পেকট্রাল রিডিং, যেটা বলতে চাচ্ছিলাম আমি আসলে, যে এটা হচ্ছে একটা ইজি মেথড এবং এটা কি হয় মোর অথেন্টিক একটা স্পেকট্রোফটোমেট্রিক ডিটারমিনেশনের টেকনিক। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টাইপ অফ স্পেকট্রোফটোমেট্রিক। এবং এর আগে যেটা একটু বলে রাখা দরকার, যে তোমাদের পরীক্ষায় প্রায়ই সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটার অথবা ডাবল বিম স্পেকট্রোফটোমিটারের এই যে ড্রয়িং বা স্কেমেটিক ডায়াগ্রাম, এটা প্রায় পরীক্ষায় তোমাদের আসে। এখন এই করোনা সিচুয়েশনে কি হবে সেটা বলা মুশকিল, কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় এই দুটোর যে কোনো একটা ইনস্ট্রুমেন্টেশন পরীক্ষায় আসে। এবং তোমরা যদি ফাইনাল পরীক্ষার কোয়েশ্চেন গুলো গত বছরের একটু দেখে থাকো, তাহলে দেখবে যে এইগুলো মোটামুটি ঘুরে ফিরে আসে আর কি। এরপরে যেটা সেটা হচ্ছে আমরা অলরেডি একটু পড়েছিলাম, এখন একটু ভাগ করে দেখতে চাই। সেটা হচ্ছে যে টাইপ অফ স্পেকট্রোস্কোপিক মেথড। আমরা প্রথম যেদিন ক্লাস শুরু করেছিলাম সেই দিনই আমরা স্পেকট্রোস্কোপিক আলাদাভাবে পড়িনি, আমরা একটা লিস্ট করেছিলাম কি কি ধরনের মেথড। আজকে আমরা একটু স্পেকট্রোস্কোপিক মেথড গুলোকে দেখতে চাই। এই স্পেকট্রোস্কোপিক বা স্পেকট্রোফটোমেট্রিক যে মেথড গুলো আছে সেটাকে দুই ভাবে ভাগ করা যায়। একটাকে বলছে নন ফ্লেম স্পেকট্রোস্কোপি, আর একটাকে বলছে ফ্লেমড স্পেকট্রোস্কোপি। এখানে কথা থেকে বোঝা যাচ্ছে বা টার্মিনোলজি থেকেই বোঝা যাচ্ছে এখানে যেটা ব্যবহার করা হবে, এখানে কোনো ফ্লেম বা শিখা ব্যবহার করা হবে না এটার এই ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে, কিন্তু এখানে ফ্লেম ব্যবহার করা হবে। যদি নন ফ্লেম আমরা স্পেকট্রোস্কোপি করি তাহলে এখানে দুটো আসে, একটা হলো ইন্ডাকটিভলি কাপলড প্লাজমা অ্যাটমিক ইমিশন স্পেকট্রোফটোমেট্রি, যেটা আমরা আগেই নামটা দেখেছিলাম ICP-AES। আরেকটাকে বলছে ইন্ডাকটিভলি কাপলড প্লাজমা অপটিক্যাল ইমিশন স্পেকট্রোফটোমেট্রি, যেটাকে সংক্ষেপে বলছে ICP-OES। এখানে কিন্তু কোনো ফ্লেমের লাগবে না আমরা যখন এই মেথডগুলো দেখব। এই মেথডগুলো আমরা ডিটেইলসে যাব না, শুধু আমরা জেনারেলটাই পড়ব। তারপরে যেটা আসে সেটা হলো ফ্লেম স্পেকট্রোস্কোপি। এখানে অবশ্যই ফ্লেম ব্যবহার করা হবে। এবং ফ্লেমের ক্ষেত্রে যেটা প্রথমে আছে, তিনটা আছে, সেটার মধ্যে একটা হলো ফ্লেম ইমিশন স্পেকট্রোফটোমেট্রি, আরেকটা হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রি, আরেকটাকে হচ্ছে অ্যাটমিক ফ্লোরিসেন্স স্পেকট্রোফটোমেট্রি। এই সবগুলোর ক্ষেত্রেই আমাদের ফ্লেম দরকার হবে। তাহলে মূল ভাগ দুইটা, একটা হলো শিখা ছাড়া আর একটা হলো শিখা লাগবে। এই দুটোই হলো স্পেকট্রোস্কোপিক মেথডের মেজর ভাগ। এবং এর মধ্যে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লেম ইমিশন, তাই তো? হ্যাঁ, ফ্লেম ইমিশন স্পেকট্রোফটোমেট্রি যেটা, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে একটু বেসিক প্রিন্সিপলসটা আমি এখানে একটু বলতে চাই, সেটা হলো একটু খেয়াল করে শুনবে। ইফ এ সলিউশন containing a metallic salt or some other metallic compound is aspirated in a flame, the metal ion will emit radiation at characteristic wavelength having the definite color. এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে যে পটাশিয়ামকে যদি আমরা এক্সাইটেড করি তাহলে সেটা ব্রিক রেড কালার অ্যাসপিরেটেড করে যখন আমরা ফ্লেমে সেটাকে এক্সাইটেড করি। আমি আর একটু বুঝিয়ে বলবো, তার আগে এটা একটু শেষ করি। The concentration of the radiation emitted by the elements is directly proportional of that element in solution. এখানে একটা কথা যেটা বলেছে বা বেসিক প্রিন্সিপালে যে কথাটা বলতে চাচ্ছে, এই বেসিক প্রিন্সিপলসটা আমি একটু ভালো করে বলতে চাই, কারণ দুটো ফ্লেম ইমিশন এবং অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রি যে এই দুটো তোমাদের সিলেবাসে আছে, এই দুটো মূল ভিত্তি একই রকমের, তাই আমি একটা একটু ডিফারেন্স আছে, একটা একটু ভালো করে বুঝিয়ে নিলে আমার মনে হয় দুটো আর ডেসক্রিপশনে যেতে হবে না আমার। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা সলিউশনকে, আমি আসলে চেইন ইভেন্টসটা এটা আসলে ড্র করতে পারিনি, কিন্তু এইখানে আমি যে একটু কথার মাধ্যমে বুঝাই, তাহলে কোনো একটা সল্ট বা মেটালকে যদি আমরা কি করি সলিউশনে রাখি, সেই সলিউশনে রাখার সময় কি হয়, যখন আমি সেটাকে হিট দিতে থাকি বা ইভাপোরেশন করতে থাকি, তখন সেটা আসলে এক সময় মিস্টে পরিণত হয়। মিস্টে মানে গ্যাসিয়াস অ্যাটমে পরিণত হয়। এটাকে যদি আমি আরো বেশি পরিমাণে ইভাপোরেশন করতে থাকি, ইভাপোরেশন করলে সেটা এক সময় এসে সলিউশন কি নিয়ে গঠিত হয়, সলিউট এবং সলভেন্ট নিয়ে গঠিত হয়। তখন আমি যদি হিট দিতে থাকি বা বাড়াতে থাকি, তখন সেই সলিউশন থেকে সলভেন্টটা উধাও হয়ে যাবে।
সলভেন্টটা যখন উধাও হয়ে যাবে তখন সেখানে আসলে সলিড হিসেবে পড়ে থাকবে। কে পড়ে থাকবে? আমার পড়ে থাকবে সলিউট গুলো পড়ে থাকবে। এই সলিউট গুলোকে যদি আমি আরো বেশি পরিমাণে হিট দেই তখন সেটা কি হয়ে যাবে? ভেপারে পরিণত হবে। প্রথমে হচ্ছিল ইভাপোরেশন, যেহেতু তখনও লিকুইড ছিল। লিকুইড যখন শেষ হয়ে সলিড হয়ে গেল তখন এটাকে আরো ফ্লেমে হিট করলে সেটা হয়ে যাবে একটা ভেপার। সরি, এটা হয়ে যাবে একটা ভেপার। এবং এই ভেপারটাকে যখন আমি এক্সাইটেড করব তখন সেগুলো আসলে ভাগ হয়ে যায় বা ডিসোসিয়েশন হয়ে যায়। ডিসোসিয়েশন হয়ে গেলে তখন সেটাকে যদি আরো হিট দেওয়া হয় বা থার্মাল এক্সাইটেশন করা হয় তখন সে কি হবে? তার তোমাদের যদি ইয়ে হয় মানে নির্দিষ্ট ইলেকট্রনের যে গ্রুপে বা শেলে যে সে অবস্থান করছিল সেখান থেকে যদি আরেকটু হিট আমি বাড়িয়ে দেই বা থার্মালি এক্সাইটেড করি, যে সমস্ত মেটাল আয়ন গুলোর সেই ক্যারেক্টারিস্টিক্স আছে তারা কি করবে? এক্সাইটেড হয়ে উপরের লেভেলে চলে যাবে। চলে গিয়ে যখন সে তো এক্সাইটেড যখন হবে তখন সে উপরের লেভেলে চলে যাবে বা উপরের স্তরে চলে যাবে। শেলের ইলেকট্রনের যে শেয়ার গুলো থাকে, তোমরা যদি ছোটবেলার কথা মনে থাকো পর্যায় সারণী যখন করেছো বা ভাগ করেছো তখন তোমার রাউন্ড রাউন্ড দিয়ে পড়েছো যে এখানে ইলেকট্রন প্রোটন এগুলো ওভাবে থাকে। সেরকম সে যখন নিচের লেভেলে থাকবে বা তার নিজস্ব জায়গায় থাকবে তখন যখন তাকে থার্মালি এক্সাইটেড করা হবে তখন সে এনার্জিটা কি করবে? গেইন করবে। গেইন করে সে উপরের লেভেলে চলে যাবে। এবং উপরের লেভেলে যে যাবে কতটুকু যাবে? তার যতটুকু এনার্জি আছে সেই অনুযায়ী সে উপরের লেভেলে যাবে। এবং সেইখানে গিয়ে সে স্টেবল হতে পারবে না, কারণ সেটা তার অরিজিনাল স্টেট নয়, এক্সাইটেড স্টেট। এই এক্সাইটেড স্টেট থেকে যখন সে আবার নর্মাল স্টেটে চলে আসতে যাবে তখন তাকে কি করতে হবে? যে এনার্জিটুকু সে অতিরিক্ত গেইন করে উপরের লেভেলে গিয়েছিল সেইটুকু আবার তাকে ইমিট করে আবার কি করতে হবে? তার অরিজিনাল যে জায়গা সেইটুকুতে চলে আসবে। এবং যে পরিমাণ এনার্জি সে ইমিট করবে বা রেডিয়েট করবে সেইটুকু কার সমান হবে? ওই পার্টিকুলার সলিউশনে কতটুকু সেই মেটাল আয়ন উপস্থিত ছিল তার সাথে প্রপোর্শনাল হবে। এবং এই কি বলবো টেকনোলজিটা বা এই থিওরিটাকেই আমরা ব্যবহার করে এখানে আমরা কি করব? ফ্লেম ইমিশনে কোনো একটা মেটাল আয়নকে ডিটেক্ট করব। আরো একটু সিম্পল ভাবে যদি বলি যে তোমার পকেটে সর্বোচ্চ ধরো 100 টাকা আছে, তাহলে তুমি যদি কাউকে দিতে চাও বা টাকা দিতে চাও বা কোনো একটা জিনিস তুমি যদি কিনতে চাও সর্বোচ্চ কত টাকার কিনতে পারবে? 100 টাকার কিনতে পারবে। এবং এই 100 টাকার পরিমাণই হচ্ছে ওই পার্টিকুলার এলিমেন্টার নির্দিষ্ট কি বলবো এক্সাইটেড হওয়ার যে ক্ষমতা সেই সর্বোচ্চ পরিমাণ যতটুকু সে এনার্জি গ্রহণ করতে পারে বা এক্সাইটেড হতে পারে তার যতটুকু ক্যাপাসিটি আছে সর্বোচ্চ লেভেলে যাওয়ার সেইটাকে ছেড়েই সে নরমাল রেঞ্জে আসবে। অর্থাৎ তুমি যখন 100 টাকা তোমার কাছে থাকবে তাহলে সর্বোচ্চ তুমি 100 টাকায় খরচ করতে পারবে, তুমি 500 টাকা খরচ করতে পারবে না। সুতরাং তোমার চয়েসের অপশন বা সিলেকশনের ক্যাপাসিটি হচ্ছে কতটুকু? ওই 100 টাকার সমপরিমাণ। আর এইখানে যেটা বলছে যে ওই পার্টিকুলার এলিমেন্টার এক্সাইটেড হওয়ার ক্ষমতা ততটুকুই যতটুকু সে খরচ করেছিল। এবং সেটা যখন খরচ করে ফেললে তুমি 100 টাকা যখন খরচ করে ফেললে তখন তোমার কি হবে? পূর্বের যে স্টেট সেই স্টেটে তুমি ফিরে আসবে। অর্থাৎ তোমার কাছে প্রথমে কিছুই ছিল না, তুমি 100 টাকা অর্জন করলে, অর্জন করার ফলে তোমার নিড বেড়ে গেল বা চাহিদা বেড়ে গেল। চাহিদা বেড়ে যাওয়ার ফলে তুমি কি করলে? তোমার পার্টিকুলার যে জিনিস ক্রয় করার যে ইচ্ছা বা টেন্ডেন্সি, ভোগ করার যে ক্ষমতা সেটা তোমার বেড়ে গেল। তখন তুমি 100 টাকা দিয়ে মনে হলো যে না আমি 100 টাকা সর্বোচ্চ 100 টাকা খরচ করে এই পার্টিকুলার জিনিসটা কিনতে চাই। তখন আমি এই পার্টিকুলার জিনিসটা কিনলাম। কেনার পরে তুমি কি হলো? যে আগের লেভেলে চলে আসলে, তুমি তোমার পূর্বের অবস্থায় ফিরে আসলে যখন তোমার কাছে কিছুই ছিল না। এরকম একটা অবস্থা মেটাল গুলোর ক্ষেত্রে ঘটে। এখন যেটা প্রশ্ন আসে যে সব মেটাল গুলোই কি এরকম করবে? না। শুধু সব ধরনের সল্টই কি এই ধরনের বৈশিষ্ট্য দেখাবে? সব ধরনের সল্টই কি এই ধরনের বৈশিষ্ট্য দেখাবে? না। শুধুমাত্র মেটাল যেগুলো আছে, মেটাল আয়ন যেগুলো আছে সেইগুলো শুধুমাত্র, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এইগুলো যে মেটালিক সল্ট তাদের এই ধরনের বৈশিষ্ট্য আছে যে তাদেরকে যখন ফ্লেমে এক্সাইটেড করা হয় তখন তারা একটা নির্দিষ্ট ওয়েভলেন্থে অ্যাসপিরেটেড হয় এবং সেই
ওয়েভলেন্থে অ্যাসপিরেটেড হওয়ার যে প্রপোর্শন সেটাই হচ্ছে সেই পার্টিকুলার এলিমেন্ট, অর্থাৎ ওই এলিমেন্টটা ওই সলিউশনে কত পরিমাণে আছে তার সাথে প্রপোর্শনাল হয়। হওয়ার জন্যই, প্রপোর্শনাল হওয়ার জন্যই আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে তাদেরকে আসলে কি করতে পারি, ডিটারমিন করতে পারি। এটাই হচ্ছে ফ্লেম ইমিশন স্পেকট্রোফটোমেট্রির মূল কথা বা মূল প্রিন্সিপাল। এটাও পরীক্ষায় আসে। এবং আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে যে চেইন অফ ইভেন্টস দ্যাট অকার হোয়েন এ মেটাল আয়ন ইজ অ্যাসপিরেটেড ইন এ ফ্লেম। আমি যখন তোমাদেরকে নোটটা হ্যান্ড ওভার করবো তখন আমি এটা এখানে ড্র করে দেওয়ার চেষ্টা করব। এটা আমি অনলাইনে অনেক খুঁজলাম, ড্রটা আসলে পাইনি। যাই হোক, আমি এটা আবার একটু বলছি যে কোনো একটা সলিউশনে দুটো জিনিস থাকে, একটা হলো সলিউট, আরেকটাকে আমরা বলছি সলভেন্ট। এই সলিউট এবং সলভেন্ট মিলে যে সলিউশনটা হলো, সেই সলিউশনটাকে আমরা যদি প্রথমে কি করব, ইভাপোরেট করব। ইভাপোরেট করার ফলে সেটা কি হবে, মিস্টে পরিণত হবে, ছোট ছোট ড্রপে পরিবর্তন হবে। অর্থাৎ আমি যদি আরো সিম্পল ভাবে বলি, এই ড্রপলেট গুলো কি হবে পরবর্তীতে যদি আমি আরো হিট বাড়িয়ে দেই তখন সেটা আর ইভাপোরেশন, তখন সেটা হবে ইভাপোরেশন, সরি ভ্যাপোরাইজেশন। ভ্যাপোরাইজেশন হয়ে তখন কি হবে, সমস্ত পরিমাণ যেহেতু সলিউট সলভেন্ট সেখান থেকে চলে গিয়েছে, সলিড হিসেবে পড়ে থাকবে সেই সলিউট, পার্টিকুলার সলিউটটা। তো তোমার এখানে প্রশ্ন আসতে পারে যে শুধু সলিউটটা তো শুধুমাত্র সোডিয়াম দিয়ে তৈরি না। ধরো আমি যদি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন তৈরি করি তাহলে তো সেখানে সোডিয়াম আয়নও থাকবে, ক্লোরাইড আয়নও থাকবে। আমি যদি সোডিয়াম ডিটারমিন করতে চাই তাহলে সেখানে ক্লোরাইড কি সেই পার্টিকুলার প্রপোর্শন দিবে না? না, দিবে না। কারণ শুধুমাত্র সোডিয়ামটাই একটা মেটাল এবং তারই ক্ষমতা আছে আমি যখন ফ্লেমে তাকে অ্যাসপিরেট করব, এক্সাইটেড হয়ে উপরের লেভেলে যাওয়ার এবং নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিকের ওয়েভলেন্থে পার্টিকুলার রেডিয়েশন ইমিট করার। কিন্তু ক্লোরাইডের সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্স নেই বলে ওই সলিউশনে থাকা সত্ত্বেও কিন্তু আমরা তাকে ডিটারমিন সেখান থেকে করতে পারবো না। খেয়াল রেখো। তাহলে আমরা কি করলাম, প্রথমে একটা সলিউশন নিলাম, তাকে ইভাপোরেশন করে মিস্টে রূপান্তর করলাম, তারপরে সেটাকে আবার কি করলাম, ভ্যাপারে পরিবর্তন করলাম, এবং ভ্যাপারে পরিবর্তন করার ফলে সেটা সলিড হলো। এবং সলিডটা যখন আমি কি করলাম, আরো হিট বাড়িয়ে দিলাম, তখন সে কি হলো, গ্যাসে পরিবর্তিত হলো। এবং গ্যাসে পরিবর্তিত হওয়ার ফলে আবার আরো যখন হিট বাড়িয়ে দিব তখন সেটা কি হয়ে যাবে, ডিসোসিয়েশন হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে। ভেঙে যাওয়ার ফলে যখন পার্টিকুলার ইয়েতে ভেঙে যায়, ভেঙে যাওয়ার ফলে তখন আরো যদি হিট বাড়িয়ে দেয় তখন সে থার্মালি এক্সাইটেড হবে। এক্সাইটেড হয়ে সে কি করবে, উপরের লেয়ারে চলে যাবে কতটুকু এনার্জি গ্রহণ করে চলে যাবে, যত পরিমাণ সলিউট সেখানে উপস্থিত ছিল তত পরিমাণ সে এক্সাইটেড হতে পারবে। এবং যখন আবার সে ফিরে আসতে যাবে তখন সে কি করতে হবে, এই পার্টিকুলার যে পরিমাণ সে গ্রহণ করেছিল সেইটুকুই রেডিয়েশন করে সে আবার কি করতে পারবে, সে পূর্বের জায়গায় বা স্টেবল জায়গায় ফিরে আসতে পারবে। এবং এই ফিরে আসার মধ্যে যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা হচ্ছে প্রপোর্শনাল। কার প্রপোর্শনাল বলছি আমরা, সেই পার্টিকুলার এলিমেন্ট সলিউশনে যতটুকু ছিল তার প্রপোর্শনাল। এটাই হলো অ্যাটমিক ফ্লেম ইমিশন স্পেকট্রোফটোমেট্রির বেসিক প্রিন্সিপলস। এখন যদি আমরা একটু এখানে আমি যে কথাগুলো বলেছি সেগুলোই বলেছে যে ইভাপোরেশন, ভ্যাপোরাইজেশন, এটাও প্রায়ই আসে যে চেইন ইভেন্টসটা বর্ণনা করো ফ্লেম ইমিশন স্পেকট্রোফটোমেট্রি। সেই ক্ষেত্রে তোমরা এইখানে একটা ফিগার আমি বলছি ড্র করে দিব এবং সেটার সাথে বর্ণনাগুলো তোমাদের দিতে হবে। এবং আমি যেভাবে বললাম সেটা যদি একটু মনে রাখো তাহলে আমার মনে হয় এটা খুব বেশি মুখস্থ করার দরকারও নেই। এবং এখানে একটা এখানে আমি একটা সিম্পল ইনস্ট্রুমেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি কিরকম হয়ে থাকে। এখানে দেখো, এখানে দুই ধরনের গ্যাস এবং এখানে একটা পাত্রে তারা স্যাম্পল রেখেছে এবং এই স্যাম্পলটা যখন এই টিউব দিয়ে যায় যে কি হয়, অ্যাটমাইজারে যায়। অ্যাটমাইজারে গিয়ে কি হয়, তারা অ্যাটমে পরিণত হয়। অ্যাটমে পরিণত হওয়ার পরে যখন এটা কি হয়, মিক্সিং চেম্বারে যায়। মিক্সিং চেম্বারে গিয়ে আসলে অ্যাটমাইজারে যাওয়ার সময় তারা আসলে গিয়ে অ্যাটমে পরিণত হয় এবং এখানে মিক্সিং চেম্বারে যায়। এবং মিক্সিং চেম্বারে গিয়ে এখানে আসলে কি হয়, সলিউট আর থাকে না,
সরি সলভেন্টটা আর থাকে না, সলিউটটা থাকে, এবং এটা বার্নারে যখন যায় বা ফ্লেমে যখন যায় তখন সে কি হয়, এক্সাইটেড বা ডিসোসিয়েটেড হয়ে যায়। ডিসোসিয়েটেড হয়ে লেন্সের মাধ্যমে প্রবাহিত হয়, এবং লেন্সের মাধ্যমে যেহেতু আমি এখানে স্লিট ব্যবহার করেছি, পার্টিকুলার ওয়েভলেন্থ ব্যবহার করেছি, যে কোন রঙের বা কোন ধরনের জিনিস অ্যাবজর্পশন আমি চাই সেটা ব্যবহার করে দিয়েছি। সেইটা অনেকগুলো থাকা সত্ত্বেও শুধুমাত্র সেই স্লিটটা দিয়ে সেই পার্টিকুলার ওয়েভলেন্থের এলিমেন্টের জন্য যে রেডিয়েশন বা কালার সেটা পাস হতে দিবে, এবং ফিল্টারের মাধ্যমে যাবে, যে কি হবে, অ্যাম্পলিফায়ারে অ্যাম্পলিফাই হবে, এবং এলসি ডিমনিটরে বা যেখানে গ্যালভানোমিটার বলে যেটা বলি সেখানে আসলে ডিসপ্লে হবে। এটা হচ্ছে মোটামুটি একটা সিম্পল ইনস্ট্রুমেন্টেশন একটা স্পেকট্রোফটোমিটারের। তোমাদের পরীক্ষায় হয়তো এই ইনস্ট্রুমেন্টেশনটা কম আসে, তোমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হলো যে চেইন অফ ইভেন্টস দ্যাট অকার when a metal ion is aspirated in a flame, এটা আসে, অথবা কোনো কোনো সময় বেসিক প্রিন্সিপলটাও চায়। এরপরে যেটা আসে ইনস্ট্রুমেন্ট আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রি। এটা আমাদের ডিপার্টমেন্টে অলরেডি আছে। আমি এটাতে যাওয়ার আগে তোমাদের একটু ছবিটা দেখিয়ে নিই। এটা দেখতে ইনস্ট্রুমেন্টটা দেখতে কিছুটা এরকম ছবির মতো, এবং এইখানে তোমাদের যে ইনস্ট্রুমেন্টটা দেখানো হচ্ছে একটু কমপ্লেক্স দেখতে মনে হলেও, এবং এটা খুব ভালো একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা সহজেই কি করতে পারি, আমাদের যে অ্যাটমিক অ্যাবজর্পশনে যেগুলোকে করা যায় সেগুলোকে সরাসরি আমরা ডিটারমিন করতে পারি। এবং আমাদের যদি খোলা থাকতো, আমাদের অবশ্যই তোমাদের ফিজিক্যাল, আমাদের ডিপার্টমেন্টে এটা একটা আছে, আমরা তোমাদেরকে ফিজিক্যালি হয়তো এটা দেখাতে পারতাম, তাই ছবিতেই দেখাচ্ছি যেহেতু এটা সম্ভব হচ্ছে না। যাই হোক, তাহলে এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রিটা আসলে কিভাবে কাজ করে। আমি আগেই বলেছি দুইটার মূলনীতি প্রায় কাছাকাছি, তাহলে একটু দেখার চেষ্টা করি। অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি ইউজেস, কি ইউজ করে, the absorption of light to measure the concentration of gas phase atom. একটা গ্যাসিয়াস ফেজের যে পরিমাণ অ্যাটম থাকে তার কনসেন্ট্রেশনটা ডিটারমিন হয় কিসের ভিত্তিতে, কি পরিমাণ লাইট সেটা অ্যাবজর্ব করলো সেটার ভিত্তিতে। এটাই হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন। এখানে দেখো একটা কথা বলেছি যে সে যখন উপরের স্তরে যায় তখন সে কি করে, লাইট ইমিট করে, ইমিশন করে, কিন্তু এখানে কি বলছে, অ্যাটমিক অ্যাবজর্পশন যেটা সেটাতে ইমিশন হয় না, সেখানে অ্যাবজর্পশন হয় বা লাইট শোষণ হয়। সে পার্টিকুলার ওয়েভলেন্থে সে লাইটটা শোষণ হয়, শোষণ হবে যতটুকু, কতটুকু হবে, সেই গ্যাসিয়াস ফেজে কি পরিমাণ সেই পার্টিকুলার এলিমেন্টটা আছে বা কনসেন্ট্রেশন আছে সেটার উপর নির্ভর করে আসলে কি পরিমাণ লাইট অ্যাবজর্ব হবে বা রিডিং কিরকম হবে। স্যাম্পলস আর ইউজুয়ালি লিকুইড অর সলিড, এখানে স্যাম্পলটা লিকুইডও হতে পারে সলিডও হতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, the analyte atoms অথবা আয়ন মাস্ট বি ভ্যাপোরাইজড ইন এ ফ্লেম অর গ্রাফাইট ফার্নেস। এখানে আমরা যখন এই স্যাম্পলটাকে অ্যানালাইজ করতে চাবো তাকে অবশ্যই গ্যাসিয়াস ফেজে আসতে হবে, এবং সেটা করার জন্য আমরা কি করতে পারি, ফ্লেম অথবা গ্রাফাইট ফার্নেস, এই দুটো জিনিসের একটার হেল্প নিতে পারি, লিকুইড অথবা সলিড যাই থাকুক না কেন। আমরা যখন ফ্লেমে ডিটারমিন করতে চাবো তখন লিকুইড সলিউশন গুলো তো লিকুইডে আছে, কিন্তু সলিড সলিউশন গুলোকে আমাকে অবশ্যই সলিউশনে রূপান্তর করে নিতে হবে। সলিউশনে রূপান্তর করে নিতে হবে, সলিউশন অবস্থায় রূপান্তর করে নিতে হবে, কিন্তু গ্রাফাইট ফার্নেসে আমার সেটা করার দরকার হয় না। স্যাম্পলটা আমরা সলিড থাকুক অথবা লিকুইড থাকুক বা স্লারি থাকুক, সেই সলিউশনটা আমরা সরাসরি গ্রাফাইট ফার্নেসে দিয়ে দিতে পারি, এবং দিয়ে সেটাকে গ্যাসিয়াস অ্যাটমে রূপান্তর করতে পারি, এবং সেটা তখন পার্টিকুলার ওয়েভলেন্থে যখন যাবে সেই পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট যখন আমি সেট করে দেব সেইখান থেকে আসলে লাইটটা অ্যাবজর্ব করে নিবে। The atom absorbs ultraviolet or visible light or transition to higher electronic energy level. অর্থাৎ ইলেকট্রনিক লাইট গুলো যখন লোয়ার স্টেটে থাকে, হায়ার স্টেটে যেতে হলে তাকে কি করতে হয়, এক্সাইটেড হতে হয়, এবং এই এক্সাইটেড অবস্থায় যে কনসেন্ট্রেশনটা থাকে সেটা আমি বারবারই বলছি যে কনসেন্ট্রেশনটা ডিটারমিন করা হয় কি পরিমাণ লাইট অ্যাবজর্ব করলো, আর ফ্লেম অ্যাপ করা হয় কি পরিমাণ লাইট সেটা ইমিট করলো। এখানে একটু বেসিক প্রিন্সিপালের কথা বলেছে, যদিও একই রকম, তাও একটু আমি বলে দিচ্ছি।
a number of gaseous metal atoms that normally remain in the unexcited or ground state. অর্থাৎ নরমাল অবস্থায় যখন থাকে তখন সেটা আনএক্সাইটেড অবস্থায় থাকে বা গ্রাউন্ড স্টেটে থাকে, are capable of absorbing radiant energy of their own specific resonance wavelength থাকে, when in general is the wavelength of the radiation that the atoms would emit if the excited from the ground state. এখানে একই কথা বলছে যে যখন গ্যাসিয়াস মেটাল গুলো নরমাল অবস্থায় থাকে তখন তারা আনএক্সাইটেড অবস্থায় থাকে বা গ্রাউন্ড স্টেটে থাকে, যখন তাদেরকে আমরা থার্মাল এক্সাইটেশনের মাধ্যমে নিয়ে যাই তখন সে এক্সাইটেড হয় এবং এক্সাইটেড হয়ে হায়ার এনার্জি বা অরবিটাল লেভেলে চলে যায়, ইলেকট্রন গুলো হায়ার অরবিটাল লেভেলে চলে যায়, লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে চলে যাওয়ার ফলে কতটুকু যাবে, যতটুকু পরিমাণ সেই পার্টিকুলার এলিমেন্ট সেই সলিউশনে আছে সেই পরিমাণ যাবে, এবং যত বেশি পরিমাণে সেই পার্টিকুলার এলিমেন্ট সেখানে থাকবে তার অ্যাবজর্পশন তত বেশি পরিমাণে হবে, এবং সেটা থেকে আমরা ডিটারমিন করতে পারবো সেখানে কতটুকু পরিমাণ সেই পার্টিকুলার এলিমেন্ট সেখানে আছে। এটাই এখানে বোঝাতে চেয়েছে, a number of gaseous metal that normally remain in unexcited state or ground state are capable of absorbing radiant energy of their own specific resonance wavelength. এখানে একটা কথা যেটা গুরুত্বপূর্ণ যে সবাই কিন্তু এটা পারবে না, যারা শুধুমাত্র এই পার্টিকুলার ওয়েভলেন্থের রেজোনেন্সটা অ্যাবজর্ব করতে পারে তাদেরকেই শুধুমাত্র এখানে করা যেতে পারে, এছাড়া কিন্তু অন্যদের এখানে করা যাবে না। তাই আমাদের দুইটা ইনস্ট্রুমেন্টের দরকার হয়েছে, অর্থাৎ কেউ এক্সাইটেড হয়ে উপরের লেভেলে যে ইমিট করে, আবার কেউ লাইট অ্যাবজর্ব করে, যারা অ্যাবজর্ব করে লাইট তাদেরকে আমরা কি করছি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রিতে করছি, আর যারা কি করে নির্দিষ্ট ওয়েভলেন্থে লাইট ইমিট করে তাদেরকে আমরা ফ্লেমে ইমিশন স্পেকট্রোফটোমেট্রিতে করছি। এজন্য আমাদের দুইটা ইনস্ট্রুমেন্টের দরকার হয়েছে, না হলে আমরা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে পারতাম। If the light of the resonance wavelength is passed through a flame containing the atoms under test, then part of the light will be absorbed. কিছু পরিমাণ লাইট সেখানে কি হবে শোষিত হবে, and the extent of absorption will be proportional. অর্থাৎ কি পরিমাণ অ্যাবজর্পশন হবে সেটা প্রপোর্শনাল হবে to the number of ground state atom present in the flames. অর্থাৎ গ্রাউন্ড স্টেটে কত পরিমাণ অ্যাটম সেখানে প্রেজেন্ট ছিল সেটার উপরেই নির্ভর করবে তার কনসেন্ট্রেশন কতটুকু হবে। তাহলে দুইটার মূলনীতি মোটামুটি একই রকম, একটাতে হচ্ছে ইমিশন আর একটাতে হচ্ছে অ্যাবজর্পশন। এইখানে একটু ছবির মাধ্যমে দেখানো হয়েছে যেটা আসলে কিভাবে ঘটে। এখানে দেখানো হয়েছে, এখানে একটা স্যাম্পল কন্টেইনার দেখানো হয়েছে, এই স্যাম্পল কন্টেইনারের পাইপ দিয়ে দেখো তীর চিহ্ন দিয়ে স্যাম্পল কিসে প্রবেশ করছে, মিক্সিং চেম্বার যেটা আছে সেখানে প্রবেশ করছে, এবং এই মিক্সিং চেম্বারে দেখো স্মল ড্রপলেট বা মিস্টে পরিণত হয়েছে, সেটা আবার কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে স্লিট দিয়ে, ফ্লেমে গেল, ফ্লেমে যাওয়ার পরে সেটা কি হয়েছে সেটা ডিসোসিয়েশন হয়েছে, এবং ডিসোসিয়েশন হওয়ার পরে আমি এখানে হলো ক্যাথোড ল্যাম্প দিয়েছি যেটার কথা আমরা বলছি পার্টিকুলার ওয়েভলেন্থের, এবং সেটা কিন্তু নির্দিষ্ট একটা ওয়েভলেন্থের, এবং বারবার তুমি যে পার্টিকুলার এলিমেন্টটা নির্ণয় করতে চাচ্ছ সেই ধরনের ল্যাম্প কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এবং সেটা এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু আমি সোডিয়ামের জন্য দিই তাহলে সোডিয়াম, পটাশিয়ামের জন্য যদি দিই পটাশিয়াম, সালফারের জন্য যদি দিই সালফার, তোমার পার্টিকুলার একটা হলো ক্যাথোড ল্যাম্প এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে কি পরিমাণ অ্যাবজর্পশন হবে সেটা স্লিট দিয়ে পাস হওয়ার সময় আমরা পাবো, এবং সেটা আমরা মনোক্রোমাটর যখন আমরা সেট করব সেই মনোক্রোমাটরের মধ্যে দিয়ে কি পরিমাণ ট্রান্সমিটেড হলো বা অ্যাবজর্ব হলো সেটা আমরা এখানে পাবো, ডিটেক্টরের মধ্যে পাবো, এবং ফাইনালি সেটা আমাদের ডিসপ্লেতে ডিসপ্লে করবে। এটা মোটামুটি একটা সিম্পল ইনস্ট্রুমেন্টেশন আমার অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটারের। এটাকে যদি একটু তোমাদের ড্র করার মতো অবস্থায় দেখি তাহলে এরকম দেখা যায় যে একটা হলো ক্যাথোড ল্যাম্প, এখানে একটা লেন্স আছে বা কলিমেটর আছে,
এখানে একটা কলিমেটর লেন্স আছে, সেটার মাঝখানে কি হচ্ছে, এই স্যাম্পলটা অ্যাটমাইজ হচ্ছে বা অ্যাটমে রূপান্তরিত হচ্ছে এবং এই অ্যাটম গুলো পরবর্তীতে মনোক্রোমাটরে আসছে এবং মনোক্রোমাটর দিয়ে আসার পরে কি হচ্ছে, সেটা অ্যাম্পলিফাই হয়ে ডিটেক্টরের মাধ্যমে যখন যায় তখন সেটা অ্যাম্পলিফাই হয়ে তারপরে রিডিংটা সেখানে শো করে। এটা মোটামুটি একটা সিম্পল ইনস্ট্রুমেন্টেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফাইনাল পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার জন্য। এইখানে আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টেশন অফ আমি লিখেছি, এটা ফ্লেম ইমিশন স্পেকট্রোফটোমিটার লিখেছি। এটা আসলে ফ্লেম ইমিশন নয়, এটা হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটার। এখানে আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে ফ্লেম ইমিশন লিখেছি আমি এখানে। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অফ সরি, তাহলে এখানে যেটা হয় মোটামুটি, সেখানে হচ্ছে একটা লাইট সোর্স আমার এখানে থাকবে এবং এই লাইট সোর্স যখন থাকবে, সেই লাইট সোর্সটা আসলে কি, এই লাইট সোর্সটা হচ্ছে একটা হলো ক্যাথোড ল্যাম্প অফ দ্য এলিমেন্ট। আমি যেটা বলেছি যে পার্টিকুলার এলিমেন্টের হলো ক্যাথোড ল্যাম্প তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে তুমি যখন একটা সিঙ্গেল রানের রিডিং পাবে তখন সেই পার্টিকুলার এলিমেন্টের জন্য রিডিং পাবে। তুমি যদি সোডিয়ামের জন্য চাও তাহলে সোডিয়ামের জন্য হলো ক্যাথোড ল্যাম্প সেটা ব্যবহার করতে হবে। এখন অবশ্য বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন কমপ্লেক্স হলো ক্যাথোড ল্যাম্পও পাওয়া যায়, যেটা দিয়ে সিঙ্গেল রানে ওই হলো ক্যাথোড ল্যাম্পে যতগুলো স্পেকট্রা ছিল সবগুলোই একটা সিঙ্গেল রানে রিডিং পাওয়া যায়, কিন্তু নরমাল যেগুলো সেগুলোতে আসলে পাওয়া যায় না। তাহলে হলো ক্যাথোড ল্যাম্পটা আসলে ইউজুয়ালি এলিমেন্ট that is being measured. The light source is usually a hollow cathode lamp of the element that is being measured. অর্থাৎ এই হলো ক্যাথোড ল্যাম্পটা একটা পার্টিকুলার এলিমেন্টের জন্য স্পেসিফিক এবং সেটা এখানে সেট করতে হবে। তুমি সোডিয়াম ডিটারমিন করতে চাও কিন্তু তুমি পটাশিয়ামের হলো ক্যাথোড ল্যাম্প দিয়েছো, কিন্তু সেই রিডিংটা কিন্তু ভুল আসবে বা দিবে না, সেটার দিকে আমার খেয়াল রাখতে হবে। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা অনলি ওয়ান এলিমেন্ট ইজ মেজারেবল এট এ টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র একটা এলিমেন্টকে এটা দিয়ে মেজার করা যাবে, যেহেতু আমি হলো ক্যাথোড ল্যাম্প এখানে স্পেসিফিক করে দিয়েছি। তারপরে যেটা আসে সেটা হলো যে এখানে অ্যাটোমাইজার থাকে। অ্যাটোমাইজারের কাজ কি? অ্যাটোমাইজারের কাজ হচ্ছে অ্যানালাইজ অ্যাটম বি ইন দ্য গ্যাস ফেজ। আমি যে ভেঙে ভেঙে যে কথাগুলো বলছিলাম, অ্যাটোমাইজারের কাজ তাই, ওই বিভিন্ন ফেজ গুলো এই অ্যাটোমাইজার এখানে লিখে দিয়েছি আমি, কিন্তু এখানে অনেক ঘটনা ঘটে যেটা আমি এতক্ষণ বলার চেষ্টা করেছি। সেটা ঘটে সলিউশন থেকে বা সলিড থেকে যেভাবেই থাকুক না কেন, সেই স্যাম্পলটা সেখানে এসে অ্যাটোমাইজারে গিয়ে গ্যাসিয়াস ফেজে আসলে রূপান্তরিত হবে। এবং সেটা কিভাবে ঘটে? হাই টেম্পারেচার সোর্স এজ এ ফ্লেম অথবা গ্রাফাইট ফার্নেস। অর্থাৎ হাই টেম্পারেচার যখন থাকে তখনই এই সলিউশন গুলো লিকুইড থাকুক বা সলিড থাকুক, যে স্টেটে থাকুক না কেন, সেটা কি হবে, আমরা ফ্লেমের মাধ্যমেও করতে পারি অথবা গ্রাফাইট ফার্নেসের মাধ্যমেও করতে পারি, সেটার মাধ্যমে গ্যাসিয়াস ফেজে এসে রূপান্তরিত হবে। এখানে যেটা বলেছে আমি এই কথাগুলো অলরেডি আগে বলেছি, আবার একটু যদি বলি, ফ্লেম অ্যাটমিক অ্যাবজর্পশন can only analyze solutions. ফ্লেমে শুধুমাত্র সলিউশন গুলোকে করা যায় এবং ফ্লেমে আমরা যে সলিউশনটাকে অ্যানালাইজ করি সেইখানে আমরা যতটুকু অথেন্টিক ওয়েতে কোনো একটা এলিমেন্টের কনসেন্ট্রেশন ডিটারমিন করতে পারি, গ্রাফাইট ফার্নেসে আমরা আরো বেশি কি বলবো অথেন্টিক ওয়েতে বা আরো লোয়ার লেভেলে আমরা এটাকে ডিটারমিন করতে পারি। এবং গ্রাফাইট ফার্নেসে কি করতে পারে, সলিউশন যেমন করা যেতে পারে, স্লারি করা যেতে পারে, সলিড স্যাম্পল করা যেতে পারে, যে কোনো ধরনের তোমার বায়োলজিক্যাল স্যাম্পল হলো, সেগুলোকে আমরা কি করতে পারবি না, অনেক সময় সলিউশনে আনা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমরা গ্রাফাইট ফার্নেস ব্যবহার করতে পারি। অথবা তোমার রিসার্চের ধরন কিরকম সেটার উপর নির্ভর করে আমি যে ফিল্ম ব্যবহার করব না গ্রাফাইট ফার্নেস ব্যবহার করব। আমার যদি নরমাল হয় যে না আমার পিপিবি লেভেলে, এই ধরো অ্যাজ ফর এক্সাম্পল পিপিবি লেভেলে ডিটারমিন করা দরকার, সেই ক্ষেত্রে আমি হয়তো ফ্লেমে ব্যবহার করলাম। কিন্তু আমার কোনো একটা রিসার্চের আরো অথেন্টিক রেজাল্ট দরকার, যেমন পিপিটি লেভেলে দরকার,
সেক্ষেত্রে আমি ফ্লেমটাকে চুজ না করে গ্রাফাইট ফার্নেসটাকে চুজ করতে পারি এবং এইটা মোর একুরেট রেজাল্ট দিবে দেন ফ্লেম। তারপরে বলছে যে গ্রাফাইট ফার্নেস ব্যবহার করার বিভিন্ন ধরনের সুবিধা আছে। এটা কি বলছে, ইট ইজ এ মোর ইফিসিয়েন্ট অ্যাটমাইজার দেন এ ফ্লেম। অর্থাৎ আমরা যে সলিউশনে সলিডটা দিব সেটা অ্যাটমাইজারে বা ডিসোসিয়েশন হবে যেখানে, সেখানে আসলে মোর ইফেক্টিভ ওয়েতে হবে। এজন্যই আমরা বলছি যে মোর ইফেক্টিভ ওয়েতে যদি হয় তাহলে অথেন্টিক রেজাল্ট আরো বেশি পরিমাণে পাওয়া যাবে, যেটা আসলে ফ্লেমে কিছুটা কম। তারপরে যেটা বলছে যে ইট অলসো প্রোভাইডস এ রিডিউসিং অর এনভায়রনমেন্ট ফর ইজিলি অক্সিডাইজড এলিমেন্টস। কিছু কিছু এলিমেন্ট সরাসরি অক্সিডাইজড হয়ে যেতে পারে, যেটা আমরা যদি গ্রাফাইট ফার্নেস ব্যবহার করি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রিতে, সেখানে আসলে এটা সরাসরি তাকে অক্সিডাইজড হয়ে যেতে দিবে না, সে সবসময় একটা রিডিউসিং এনভায়রনমেন্ট তৈরি করে রাখবে, তাহলে সেই এলিমেন্টটা সেখান থেকে অক্সিডাইজড হয়ে যেতে পারবে না। তারপরে যেটা বলছে সরাসরি যে সুবিধা, স্যাম্পলস আর প্লেসড ডিরেক্টলি ইন দ্য গ্রাফাইট ফার্নেস এন্ড ফার্নেস ইজ ইলেকট্রিক্যালি হিটেড। আমাদের যেটা দেখেছি আমরা ফ্লেমে, দেখো আমরা ফ্লেমে যখন দেখেছি আমরা স্যাম্পলটা কি করেছি, এইখানে একটা কন্টেইনারে বা টিউবে যেখানেই নিই না কেন সেখানে নিয়েছি, নেওয়ার পরে আমার এই মিক্সিং চেম্বারে এসেছে, স্লিট দিয়ে ফ্লেমে গিয়েছে, তারপরে অ্যাটমাইজড হয়েছে। কিন্তু আমার যদি গ্রাফাইট ফার্নেস হতো, গ্রাফাইট ফার্নেসটা এই ফ্লেম যেখানে আছে সেখানেই সেট করা থাকে, তখন আমার এতগুলো স্টেপ ফলো করতে হতো না। আমি এখানে সরাসরি স্যাম্পলটা দিয়ে দিতাম, এটা ফ্লেম থাকতো না, তখন গ্রাফাইট ফার্নেস হতো, এই জায়গায় আমি সরাসরি সেট করে দিতাম, এইখান থেকে সরাসরি অ্যাটমাইজ হয়ে পরের স্টেপগুলো ফলো করতো। এটা একটা সুবিধা। কিন্তু একটা অসুবিধাও আছে, সেটা হলো গ্রাফাইট ফার্নেস দিয়ে ম্যাক্সিমাম একটা গ্রাফাইট ফার্নেস দিয়ে 50 থেকে 60 বা এই ধরনের 50 থেকে 60 ও না, সম্ভবত 10 থেকে 11টা স্যাম্পল সঠিকভাবে করা যায়, এরপরই গ্রাফাইট ফার্নেস চেঞ্জ করতে হয় এবং এই প্রত্যেকটা গ্রাফাইট ফার্নেস খুব এক্সপেন্সিভ। সেজন্য আমরা নরমাল কাজে সাধারণত গ্রাফাইটকে ফার্নেসকে এনকারেজ করি না। তারপরে যেটা আসে লাইট সেপারেশন এন্ড ডিটেকশন, এটার মূল পারপাস হচ্ছে যে মনোক্রোমাটর দিয়ে যে লাইটটা পাস হলো সেটাকে আসলে কতটুকু পাস হলো সেটা ডিটেক্ট করে রাখা। দ্য মেইন পারপাস অফ মনোক্রোমাটর ইজ টু আইসোলেট, সেটাকে সেপারেট করবে এবং কি পরিমাণ লাইট অ্যাবজর্ব হলো বা ইমিট হলো সেটাকে ডিটেক্ট করে রিডিং দেয়া। এটাই হচ্ছে লাইট সেপারেশন এবং ডিটেকশন যে ইনস্ট্রুমেন্টটা আছে সেখানে, সেটার কাজ। তাহলে আমরা দেখলাম আজকে আমরা যেটুকু দেখলাম সেখানে আমরা প্রথমে দেখার যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে আমরা টাইপ অফ স্পেকট্রোফটোমিটার কয় ধরনের হতে পারে। আমরা এখানে দেখেছি 2 ধরনের হতে পারে, একটা সিঙ্গেল বিম আর একটাকে আমরা বলছি ডাবল বিম। সিঙ্গেল বিমে আমরা দেখেছি যে সেটা সরাসরি রেফারেন্স সেল এবং স্যাম্পল সেল দুইটার যে কোনো একটা দিয়েছে এবং দুইটার কম্বিনেশনে একটা রিডিং দেয় এটা। এবং ডাবল বিম যেটা, সেখানে আমরা দেখেছি যে সাইমালটেনিয়াসলি রেফারেন্স সেল এবং স্যাম্পল সেল এই দুইটা ভাগে প্রথমে যে ফিল্টারের মাধ্যমে যে লাইটটা যায় সেটা হচ্ছে সেপারেট হয়ে যায় এবং সেপারেট হয়ে রেফারেন্স সেল এবং স্যাম্পল সেল দুইটারই আলাদা আলাদা রিডিং দেয় এবং দুইটার রিডিং এর ডিফারেন্স যেটা সেটার মাধ্যমে আসলে ডাবল বিম স্পেকট্রোফটোমিটারে আমরা রিডিং পাই। এবং সিঙ্গেল বিম যেটা সেটা আমরা দেখেছি এটা খুব সিম্পল একটা মেথড এবং লো কস্ট মেথড এবং এটা একটা ফিক্সড লাইটের বিম নিয়ে আলোচনা করে। আর ডাবল বিম যেটা সেটা আসলে কি হয়, সেটা আসলে সাইমালটেনিয়াসলি বিভিন্ন ধরনের রেফারেন্স সেল এবং স্যাম্পল সেলকে নিয়ে পার্টিকুলার একটা রিডিং দিয়ে সেটা ডিফারেন্স থেকে রিডিংটা দেওয়ার চেষ্টা করে। এবং এটা যে ডাবল বিম আমরা যখন ব্যবহার করি তখন এটা সিঙ্গেল বিমের থেকে একটু একুরেট রিডিং দেয়। তারপরে আমরা দেখেছি বিভিন্ন ধরনের স্পেকট্রোস্কোপিক মেথড। এটার ব্রড যে মেথড সেখানে আমরা দেখেছি একটা হলো নন ফ্লেম স্পেকট্রোস্কোপি আর একটা দেখেছি আমরা ফ্লেম স্পেকট্রোস্কোপি, এটার ভাগগুলো দেখেছি। তারপরে আমরা একটু দেখেছি যে সিঙ্গেল বিমের ইনস্ট্রুমেন্টেশনটা কেমন হয় এবং ডাবল বিমের ইনস্ট্রুমেন্টেশনটা কিরকম হয় স্পেকট্রোফটোমিটারে। তারপরে আমরা দুটো জিনিস দেখেছি, একটা হলো ফ্লেম ইমিশন স্পেকট্রোমেট্রি বর্ণনা আর একটা দেখেছি অ্যাটমিক অ্যাবজর্পশন। ফ্লেম ইমিশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটার বেসিক প্রিন্সিপল গুলো কি কি। এটার বেসিক প্রিন্সিপল করতে গিয়ে আমরা দেখেছি যে এখানে তাদেরকে করা যায় যারা আসলে মেটালিক সল্ট, এই মেটালিক সল্ট গুলোকে আমরা যখন এক্সাইটেড করি তখন আসলে তারা
লোয়ার অরবিটাল থেকে আপার অরবিটালে ইলেকট্রন গুলো যায় এবং এই অবস্থায় তারা কি থাকে, এক্সাইটেড থাকে, এবং এক্সাইটেড অবস্থায় যখন আবার সে পূর্বের অবস্থায় ফিরে আসতে চায় তখন সে নির্দিষ্ট ওয়েভলেন্থের একটা রেডিয়েশন ইমিট করে চলে আসে, এবং এই চলে আসাটা কিসের সমান হয়, সে পার্টিকুলার এলিমেন্টটা কতটুকু পরিমাণ সেখানে উপস্থিত আছে তার সমান হয়। এবং সেটা কিভাবে হয়, একটা চেইন ইভেন্টের মাধ্যমে হয়, সেটা আমরা একটু শোনার চেষ্টা করেছি। এবং এইটার ক্ষেত্রে যে ভাগগুলো আছে এটা 4টা ভাগে হয়। প্রথমে ইভাপোরেশন হয়, তারপরে ভেপোরাইজেশন হয়, তারপরে ডিসোসিয়েশন, এবং ফাইনালি থার্মাল এক্সাইটেশন হয়। সেটা কিভাবে হয় সেটা আমরা একটু ডেসক্রিপশন করেছি। তারপরে আমি একটা নরমাল ইনস্ট্রুমেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আসলে ফ্লেম ইমিশন স্পেকট্রোফটোমেট্রিতে আমরা কিভাবে আমাদের ডিটেকশনটা হয় সেটা দেখার চেষ্টা করেছি। এবং ফাইনালি আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে আমাদের যেটা পড়েছি আসলে সে যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটারের ইনস্ট্রুমেন্টেশনটা কি রকম সেটা আমরা একটু পড়ার চেষ্টা করেছি। এবং সেটা পড়ার আগে আমরা যেটা দেখেছি, সরি এখানে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটারের আমরা একটু বেসিক প্রিন্সিপালটা পড়ার চেষ্টা করেছি, বা অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমিটারটা দেখতে কি রকম সেটা একটু দেখেছি। তারপরে এটার বেসিক প্রিন্সিপালটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করেছি। এবং সেটার ক্ষেত্রে আমরা দেখেছি যে if the light of the resonance wavelength is passed through a flame containing the atoms under test, যখন আমাদের নির্দিষ্ট ওয়েভলেন্থের ফ্লেমে আমরা কোনো একটা অ্যাটমকে রাখি তখন সেখানে পার্ট অফ দ্য লাইট অ্যাবজর্বড হয়, শোষিত হয়, এবং কি পরিমাণ শোষিত হবে সেটা নির্ভর করবে সেই অ্যাটম পার্টিকুলার এলিমেন্টে কতটুকু আছে। এটা হচ্ছে আমাদের অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রিক অ্যানালাইসিসের বেসিক প্রিন্সিপলস। এবং এটার একটা সিম্পল ইনস্ট্রুমেন্টেশন আমরা দেখেছি, এবং এইটার আসলে আমরা বর্ণনাটাও করেছি যে পার্টিকুলার ইনস্ট্রুমেন্টেশনে কি কি জিনিস থাকে। এখানে আমরা দেখেছি একটা লাইট সোর্স থাকে যেটা আসলে মূলত একটা হলো ক্যাথোড ল্যাম্প সেই পার্টিকুলার এলিমেন্টে। তারপরে আমরা দেখেছি এখানে একটা অ্যাটোমাইজার থাকে যেখানে আসলে সেই পার্টিকুলার এলিমেন্টটা অ্যাটমে রূপান্তরিত হয়, এবং রূপান্তরিত হওয়ার পরে সেটা কি হয়, লাইট সেপারেশন বা ডিটেকশনে গিয়ে সেখানে রিডিংটা আসে। এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। আমি এখন তোমাদেরকে একটু আনমিউট করে দেই, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। ম্যাম সিঙ্গেল বিম ডাবল বিমের ফিগার গুলো কি লাগবে? হ্যাঁ, আমি যখন পড়িয়েছি তখন বলেছি যে তোমাদের পরীক্ষায় যদি গত বছরের প্রশ্নগুলো একটু দেখো যে সিঙ্গেল বিমের এই যে ইনস্ট্রুমেন্টেশনটা আছে এটা অনেক সময় স্কেমেটিক ডায়াগ্রাম আকারে চাই, যে সিঙ্গেল বিম স্পেকট্রোফটোমিটারের ইনস্ট্রুমেন্টেশনটা স্কেমেটিক মানে ড্র করে দেখাও। আবার যদি ইলাস্ট্রেট বলে তখন তোমাদের ওই পার্টিকুলার যে সেগমেন্ট গুলো এখানে আছে সেগুলোর বর্ণনাও দিতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা প্রায় ড্রয়িং এ আসে। সেজন্য আমি তোমাদেরকে এই ধরনের কি বলে ছবিটা দেইনি, যে এই ধরনের ছবিটা দেইনি, এই ধরনের ছবিটা দেইনি, এটা ড্র করা কঠিন। এই ধরনের সিম্পল একটা ইনস্ট্রুমেন্টেশন দিয়েছি যেহেতু এটা পরীক্ষায় প্রায়ই আসে। আর কোনো প্রশ্ন? ম্যাম রেফারেন্স সেল, স্যাম্পল সেল এগুলা কি? রেফারেন্স সেল হচ্ছে স্ট্যান্ডার্ড, আর স্যাম্পল হলো যে পার্টিকুলার এলিমেন্টটা তুমি ডিটারমিন করতে চাচ্ছ। তাহলে রেফারেন্স এবং স্যাম্পল সেলের যে ডিফারেন্সটা সেটা থেকে আমরা কি করতে পারি, পার্টিকুলার এলিমেন্টের নির্দিষ্ট মানে একদম অথেন্টিক যেটা ডাটা সেটা পেতে পারি। কিন্তু আমাদের যখন কি বলে সিঙ্গেল বিম থাকে তখন রেফারেন্স সেল এবং স্যাম্পল সেল এই দুইটার মিক্সচারে আসে, অথবা স্যাম্পল সেল একবার যাবে আবার রেফারেন্স সেল একবারে যাবে, সেইভাবে হতে পারে। ধরুন যদি আমি রেফারেন্স সেলের ডাটা এখান থেকে পেতে চাই তাহলে আমাকে আগে রেফারেন্স সেলের মধ্য দিয়ে লাইটটা পাস হতে হবে, সেখান থেকে যে রিডিং পাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডের রিডিং, সেটা পেলাম। সেটা পাওয়ার পরে আমি যে স্ট্যান্ডার্ড সিরিজটা তৈরি করব সেটা থেকে আমি কি করব, পরবর্তীতে স্যাম্পল সেলের মধ্য দিয়ে লাইটটা পাস করব, সেটা থেকে যে রিডিং পাবো সেইটাকে আবার গ্রাফে বসিয়ে আমি সেখান থেকে জানতে পারবো যে আননোন স্যাম্পলে কতটুকু সেই পার্টিকুলার এলিমেন্ট ছিল, যেটা আসলে ডাবল বিমে সমস্যা নয়, সে একেবারেই সেই রিডিংটা দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। আর কোনো সমস্যা? আর কেউ কোনো প্রশ্ন করতে চাও?
তোমরা কি শুনতে পাচ্ছ? ম্যাম FES এর কি শুধু চেইন অফ ইভেন্ট যেটা ম্যাম শুধু ওটাই লাগবে, ওটার ইনস্ট্রুমেন্টেশন লাগবে না? হ্যাঁ, এইটার ইনস্ট্রুমেন্ট চেইন অফ ইভেন্টস এর যে ইনস্ট্রুমেন্টেশন আমি যে পড়ানোর সময় বলেছি যে আমি এটার বর্ণনাটা মুখে বলেছি, কিন্তু এটা এখানে ড্র করা হয়নি। আমি যখন তোমাদেরকে নোটটা সাপ্লাই করব তখন এখানে চেইন অফ ইভেন্টস যেটা সেটা আমি ড্র করে দিব, এবং এটা পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই চেইন অফ ইভেন্টস এর সাথে সাথে যেটা পরীক্ষায় আসে যেটা স্কিমেটিক ইলাস্ট্রেট করা বলে, ইলাস্ট্রেট যখন বলে তখন এটা ড্র করতে হয় এবং সাথে সাথে এটার যে কি ঘটনাগুলো ঘটলো সেটার বর্ণনাগুলো দিতে হয়। আমি তোমাদের বর্ণনাগুলো মুখে বলেছি, কিন্তু এটা ড্র করতে হবে, সাথে সাথে এটার কি ঘটনাটা ঘটলো সেটা বর্ণনা করতে হবে। আবার এটা কিন্তু একটু খেয়াল রেখো, এটা হলো চেইন অফ ইভেন্টস, মানে চেইন অফ ইভেন্টসটা কোথায় ঘটে? বেসিক প্রিন্সিপলে ঘটে। এবং পরবর্তীতে যে আমি ইনস্ট্রুমেন্টেশনটা দিয়েছি, অ্যাটমিক অ্যাবজর্পশনের যে ইনস্ট্রুমেন্টেশনটা দিয়েছি, এটা হচ্ছে তোমাদের ইনস্ট্রুমেন্টেশন, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রির ইনস্ট্রুমেন্টেশন, মিটারের ইনস্ট্রুমেন্টেশন। কিন্তু এই ইনস্ট্রুমেন্টেশনটা ড্র করা কঠিন, তাই আমি তোমাদেরকে সিম্পল এই ইনস্ট্রুমেন্টেশনটা ড্র করতে বলছি। পরীক্ষায় যদি আসে যে অ্যাটমিক অ্যাবজর্পশনের এটা স্কিমেটিক বা ইলাস্ট্রেট করো, তখন তোমরা এইটা ড্র করে এই বর্ণনাটা লিখতে পারো। এবং এখান থেকে কতটুকু আমি আরো ডিটেলসে বর্ণনা করেছি, আমি শুধুমাত্র যেটুকু হাইলাইট করা দরকার সেইটুকু বলেছি। তোমরা যেরকম নাম্বার পেতে চাও সেইভাবে হয়তো তোমরা ভেতর থেকে আরো কিছু কথা এখানে অ্যাড করতে পারো। ক্লিয়ার? জি ম্যাম, থ্যাংক ইউ। আর কিছু? আর কোনো গলা পাচ্ছি না, যদি না পাই তাহলে আমি মোটামুটি আমাদের 12টা বেজে গিয়েছে। তো আমার সাথে তোমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। আমি পুরো নোটটা তোমাদেরকে তোমরা যারা যারা আমাকে মেল করেছে সবাইকে পাঠিয়ে দিব। আমার রবিবারে পাঠানোর কথা ছিল, কিন্তু আমি পাঠাতে পারিনি। আমি আমাদের আজকের ক্লাস শেষ হওয়ার পরে আমি চেষ্টা করবো আজকে রাতেই তোমাদেরকে এটা পাঠিয়ে দেওয়ার জন্য। তা আমার সাথে তোমাদের এইটুকুই ছিল ক্লাস। তারপর নেক্সট ক্লাস থেকে তোমাদের সাথে আতিকুর রহমান স্যার এসে যুক্ত হবেন এবং নেক্সটে যেটুকু পড়ানোর কথা তিনি সেটুকু পড়াবেন। তো আমার একটা থাকবে যে আমি যেটুকু পড়ালাম সেটুকু তো আমি সফট কপি বা PDF ফাইল তোমাদেরকে দিয়ে দিব। সেইটুকু তোমরা না, ওদের পরে আর ক্লাস নেই, সেইটুকু তোমরা তো পড়বেই। এবং এর মধ্যে থেকে তোমাদের যখনই কোনো সমস্যা হোক না কেন, আমার মেইল তোমাদের কাছে আছে বা ফোন নাম্বার আছে, এবং তোমাদের সমস্যা হলে আমার কোনো সমস্যা নেই, আমি যে কোনো সময় জুমে একটা স্লট নিতে পারি, সেটা আমার সুবিধা আছে। তো সেটার মাধ্যমে মনে হয় আমরা আলোচনা করতে পারি, সেইটুকু অ্যাক্সেস আমি তোমাদেরকে দিলাম। তো সেভাবে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমি এইটুকুই মোটামুটি, এবং আমি যখন হ্যান্ডআউটটা দিব তখন হয়তো দু একটা বইয়ের নাম আমি এখানে অ্যাড করে দিব, যেটা থেকে তোমরা অনলাইনে একটু দেখলে হয়তো বা তোমরা যদি এই যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো দিয়ে যদি সার্চও করো, তাহলে দেখবে যে কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সেই জায়গাগুলো যদি তুমি কিওয়ার্ড দিয়ে সার্চ করো, ভিডিওগুলো দেখো যে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপিটা কিভাবে কাজ করে, সেটা একদম ভিডিওর মাধ্যমে পার্ট বাই পার্ট বর্ণনা করে দেওয়া আছে, সেটা যদি দেখো আরেকটু ক্লিয়ার হবে। আমার আজকে ইচ্ছা ছিল তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, কিন্তু আনফরচুনেটলি আমার এখানে আসলে আজকে ইলেকট্রিসিটির সাপ্লাই নেই, আমি তোমাদেরকে আসলে মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, সেজন্য এটার স্পিড খুব ভালো হবে না, সেজন্য দেখাতে পারিনি। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা সেটা একটু যদি সার্চ করো তাহলে মনে হয় যে আরেকটু তোমাদের আইডিয়া গুলো আরেকটু ক্লিয়ার হবে। তো আজকে আমার সাথে এই পর্যন্তই ক্লাস শেষ হলো। তোমরা কি এর মধ্যে তোমাদের আইডি গুলো পোস্ট করেছো কিনা? ম্যাম বইয়ের সফট কপিটা দিয়ে দিলে একটু ভালো হয়। বইয়ের সফট কপি আমার কাছে সবগুলো ডাউনলোড করা নেই, কারণ আমার কাছে সবগুলোই হার্ড কপি আছে, লাইব্রেরি থেকে নেয়া। আমরা যদি ফিজিক্যালি থাকতাম হয়তো তোমাদেরকে বলতাম যে বইয়ের এইটুকু ফটোকপি করে নাও, কিন্তু সেটা তো এখন আসলে সম্ভব হচ্ছে না। তবে আমি চেষ্টা করবো যে আমি কয়েকটা বইয়ের সফট কপি অনলাইনে পাই কিনা, ডিকশনারিতে যদি পাই তাহলে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমার সাথে এই পর্যন্তই ক্লাস। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে ফার্দার আমার নাম্বারে যোগাযোগ করো অথবা মেইল করলে আমি সেখানে রেসপন্স করবো। আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।